শুনতে পাচ্ছ আমাকে? 25 25 নোমান? ইয়েস স্যার, শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছ? আচ্ছা, আশা করি অন্যরাও শুনতে পাচ্ছ। আমরা কম্প্রেসিবিলিটি নিয়ে আলোচনা করছিলাম গত কয়েক ক্লাস। আজকে সেটাই কন্টিনিউ করবো। এটা এই টপিকস এর উপরে এটা হবে লাস্ট ক্লাস। আমাদের কতদিন যে ম্যাটেরিয়াল ডিসকাস করেছি সেখানে কোনো প্রশ্ন? রুল 83 দিন? নো স্যার। এই পর্যন্ত এটা ডিসকাস করেছি। আচ্ছা, ওকে, আমি তাহলে আজকের ম্যাটেরিয়ালে যাই, স্ক্রিন শেয়ার করি। তোমাদের এই সেমিস্টার কবে পর্যন্ত? লাস্ট ক্লাস কবে? স্যার ঈদের পর একটা উইক হবে। তার মানে সেটা কি জুলাই? তো জুলাই 28 স্যার। জুলাই 28। আচ্ছা, আমাদের কোনো সুবিধের ইয়ে নেই। জুলাই বোধহয় 20, 21 বা এইদিকেই। হ্যাঁ, তাহলে 28 জুলাই শেষ। আর তোমাদের ফাইনাল পরীক্ষার এখন শিডিউল দেওয়া আছে আগস্টের কততে? আগস্টের কবে থেকে তোমাদের পরীক্ষা শিডিউল? তো এই জিনিসগুলো জানা থাকতে হবে সেই অনুযায়ী। আগস্টের 21 তারিখ থেকে। 21 তারিখ থেকে, হ্যাঁ, কারণ সেই অনুযায়ী তোমাদের প্রিপারেশন নিতে হবে। ওকে, আমরা টপিকসে ফিরে যাই। আজকে যেটা আমরা আলোচনা করছি এটা হচ্ছে মূলত অ্যাপ্লিকেশন অফ 3D কনসলিডেশন। আমরা ডিসকাস করেছি আসলে 1D কনসলিডেশন। আমরা যেটা এই পর্যন্ত ইকুয়েশন ডিরাইভ করেছি তেজাগির 1 dimensional consolidation theory। কিন্তু নেচারে what happens in the natural deposit, সেখানে 1 dimensional consolidation কখন ঘটবে বা সব সময় ঘটে কিনা, এই প্রশ্নগুলোর সম্পর্কে বা কখন যদি অন্যগুলো ঘটে থাকে কখন কোনটা ঘটবে সেই সম্পর্কে ধারণা দরকার আমাদের। আদারওয়াইজ we cannot take decisions এবং আমরা তাহলে appropriate ডিজাইন করতে পারবো না। যদি ক্লে লেয়ারের থিকনেস রিলেটিভলি কম হয় এরিয়ার তুলনায়, তাহলে ড্রেনেজ পাথ ভার্টিক্যালি সেটাই ডমিনেন্ট হবে এবং সেই ক্ষেত্রে 1D কনসলিডেশনটাই প্রিডমিনেন্ট হবে। তবে ন্যাচারাল ডিপোজিট, বিশেষত আমাদের যে ডিপোজিট, এটা হচ্ছে এলুভিয়াল ডিপোজিট। তোমরা জিওলজিতে এই শব্দটা হয়তো পেয়েছো। তো সাবকন্টিনেন্টাল যেটা বলছিলাম যে এখানে আমাদের যে ডিপোজিট সেটা হচ্ছে অ্যালুভিয়াল ডিপোজিট এবং এই ডিপোজিটটা ওয়াটার বডিতে পার্টিকেল গুলো আস্তে আস্তে সেটেল করে হয়েছে। এছাড়াও তোমরা হয়তো আরো অন্যান্য ধরনের ডিপোজিট সেটাও পেয়েছো, যেমন অ্যাউলিয়ান ডিপোজিট, যেটা মরুভূমি অঞ্চলে এয়ারবর্ন। এই অ্যালুভিয়াল ডিপোজিটে যে পার্টিকেল গুলো সেটেল করে তাতে এতে, এবং শুধু তা না, এখানে যে ওয়াটার, যেমন স্যালাইন ওয়াটার বা ফ্রেশ ওয়াটার, এই ওয়াটারের মধ্যে যে পার্টিকেল গুলো ডিপোজিট হয়
তাতে বিশেষত ক্লে পার্টিকেল গুলো একটা সার্টেন ওরিয়েন্টেশন অ্যাচিভ করে। প্লেট টাইপ এমনিতে ক্লে পার্টিকেল গুলো প্লেট শেপ, আর থিকনেস অনেক কম তার ডাইমেনশন অন্য ডাইমেনশনের তুলনায়। অবস্থিত এগুলো আলোচনা করেছেন, তাই না? তোমাদের এখানে ক্লে স্ট্রাকচার সেটা কিছু আলোচনা হয়েছে, হলো ক্লে মিনারোলজি বা ক্লে স্ট্রাকচার সেরকম স্যার কোনো আর হয়েছে স্যার। হয়েছে না? তাহলে তোমরা যেমন ফ্লকুলেটেড স্ট্রাকচার, ডিসপার্সড স্ট্রাকচার, হ্যাঁ, এরকম জি স্যার, হানিকম স্ট্রাকচার। হানিকম স্ট্রাকচার ডিসকাস করেছেন। হ্যাঁ। তো দেখা যায় যে এখানে যখন এই এই প্লেট শেপ পার্টিকেল গুলো যখন ডিপোজিটেড হয় একটা একটা অনেকটা ওই যে গাছের পাতা যেরকম পরে একটার পর একটা গাছের পাতা যেরকম চ্যাপ্টা, তো বেশিরভাগই পড়লে অনেক ওখানে দেখা যায় ফ্ল্যাট জায়গায় বিশেষত পড়লে সেটা নিশ্চয়ই দাঁড়িয়ে থাকে না, থাকা সম্ভব না। হ্যাঁ, তার হয় এপিড বা ওপিডের উপরে পড়ে এরকম। এইভাবে করে ফলে কি দাঁড়ায় যে এই ডিপোজিট গুলো হরাইজন্টাল ডিরেকশনে তোমার ফ্লো পাথের কন্টিনিউটি থাকে এবং সেই ডিরেকশনে পারমিএবিলিটি অনেক বেশি। অনেক বেশি বলতে আমরা ধারণাও করতে পারি প্রায় 10 to 100 টাইমস। আমরা বোধহয় এটা বলেছিলামও যে হরাইজন্টাল ডিরেকশনে পারমিএবিলিটি প্রায় 100 গুণ বা আরো বেশি হয় ভার্টিক্যাল ডিরেকশনের তুলনায়। তো সেরকম ক্ষেত্রে তাছাড়াও যখন মাঝখানে তোমার পোরাস ম্যাটেরিয়ালের ডিপোজিট থাকে, সে স্যান্ড লেয়ার, কারণ আমাদের দেশে এটাও দেখা গেছে তোমরা যখন নদীর পাড়ে তোমরা যদি চলাফেরা করে থাকো, বিশেষত যমুনার পাড়ে ড্রাই সিজনে, হ্যাঁ, নৌকায় লঞ্চে, তাহলে তখন তো পানি প্রায় 3-4 মিটার 5 মিটার নিচে থাকে টপ থেকে, আর বর্ষায় তো একদম কানায় কানায় থাকে। তো এই 4-5 মিটার নিচে যখন পানি থাকে তখন আমরা দেখতে পাই যে রিভার ব্যাংকটা কোথাও কোথাও ইরোশনের হয়ে একদম ভার্টিক্যাল হয়ে আছে, এবং তখন তুমি ওখানে বিভিন্ন বছর যে ডিপোজিট হয়েছিল এই বিভিন্ন কালারের ব্যান্ড দেখতে পাও। খেয়াল করেছো কি কেউ এরকম জিনিস? আরো কেউ দেখেছো কখনো যে লেয়ার গুলো তখন একদম ডিস্টিংক্ট বোঝা যায় যে, এবং জি স্যার। হ্যাঁ, এবং এটা বোঝা যায় যে আপস্ট্রিম থেকে যে ম্যাটেরিয়াল এসেছিল সেটা হয়তো দেখা গেছে কোনো বছর একটু ফাইনার, কোনো বছর আর একটু কোর্সার, কিংবা কালারে টেক্সচারে ভিন্ন। কেমন? তো এই যে এই লেয়ারিং এর ফলে ইভেন ক্লে লেয়ারের মাঝখানে যদি এরকম সিল্ট লেয়ার বা এরকম জোন থাকে তাহলে সেই ডিরেকশনে পারমিএবিলিটি অনেক বেশি হয়। ফলে ন্যাচারাল ডিপোজিটে আমরা দেখতে পাই যে ভার্টিক্যাল ডিরেকশনে যেমন কনসলিডেশন হয়, হরাইজন্টাল ডিরেকশনেও হবে, বিশেষত যদি লেয়ারের থিকনেস বেশি হয়। লেয়ার থিকনেস কম হলে অনেক বড় এরিয়া, সেই জায়গায় লেয়ার থিকনেস কম হলে ভার্টিক্যাল পাথটাই ছোট হবে, আদারওয়াইজ হরাইজন্টালিও সিগনিফিক্যান্ট ড্রেনেজ হবে। তবে সেটা যাই হোক, এবং এইটার ইমপ্লিকেশন গুলো আমাদেরকে সবসময় চিন্তা করতে হয়, কারণ আমরা যে ডিজাইন করি যেটাই যে প্যারামিটারই ধরি, বিশেষত এই যে সেটেলমেন্টের জন্য যে কোএফিশিয়েন্ট অফ কনসলিডেশন বা কম্প্রেশন ইন্ডেক্স, এই দুটোর ইউজ তুমি যদি চিন্তা করো, একটা দিচ্ছে আমাকে টোটাল সেটেলমেন্ট, সেই টোটাল সেটেলমেন্ট কথাটার সঙ্গে কোনো সময়ের সম্পর্ক আমরা ডিসকাস করিনি। হ্যাঁ, তার মানে টোটালি ওর প্রেশার ডিসিপেট হলে যা সেটেলমেন্ট হবে সেটা 1 বছরে না 10 বছরে না 100 বছরে, সেই ব্যাপারে কোনো কথা সেখানে আমরা বলিনি। হ্যাঁ, আমরা সেখানে সেটেলমেন্ট কত হবে ম্যাক্সিমাম কনসলিডেশনের জন্য সেটাই বের করেছি। আর সময়ের ব্যাপারটা এনেছি আমরা কোএফিশিয়েন্ট অফ কনসলিডেশন, যেখানে আমাদের টাইম ফ্যাক্টর টিভি আছে, সেটার মাধ্যমে সিভিটি ওভার ডি স্কোয়ার, সেটার মাধ্যমে। এবং কতদিন বলেছি সেই ডিটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ড্রেনেজ লেন্থ। তো আমরা যখন যদি ওয়ান ডিমেনশনাল কনসলিডেশন ধরি কোনো জায়গায় কোনো ডিপোজিটের ক্ষেত্রে,
যে লোড চাপালাম, বিল্ডিং চাপালাম কিংবা এমব্যাঙ্কমেন্ট তৈরি করলাম, এটা তো ওয়ান ডিমেনশনাল কনসিডারেশন হবে। এবং আমার ক্যালকুলেশন এটা কতটা রিয়েলিটির থেকে অ্যাওয়ে সে সম্পর্কিত একটা জাজমেন্ট ধারণা সবসময় করতে। এই জন্য তোমাদেরকে আমি বরাবরই বলছি যে ইঞ্জিনিয়ারিং এখানে অনেক অ্যাজাম্পশনস থাকে এবং সেই অ্যাজাম্পশনস গুলোর কারণে তুমি যখনই কোনো সলিউশন চিন্তা করবা সেটার লিমিট গুলো, বাউন্ড গুলো তোমাকে অবশ্যই চিন্তা করতে হবে। মানে রিয়েলিটির সঙ্গে এটা কতটা সামঞ্জস্যপূর্ণ হবে। তো এইখানে যেটা হয় ন্যাচারাল ডিপোজিটের ক্ষেত্রে সে আমি ওয়ান ডিমেনশনাল কনসলিডেশন ধরে যেটা হিসাব করলাম আর থ্রি ডিমেনশনাল কনসলিডেশন ধরে যা হিসাব করব তাতে সেটেলমেন্টের খুব একটা পরিবর্তন হওয়ার কথা না। কারণ কম্প্রেসড হয়ে সেটা পানি একদিক দিয়ে বের হোক, তিন দিক দিয়ে বের হোক, কম্প্রেশন হয়ে যেটা দাঁড়াবে ভয়েড রেশিও যেটা ফাইনালি অ্যাচিভড হবে সেখানে তেমন কোনো পরিবর্তন হওয়ার কথা না। যেটা সেজন্যই তোমাদেরকে থিওরিগুলো উপলব্ধি করতে বলার কথা, সেগুলো নিয়ে একটু চিন্তা করতে বলার কথা, নিজেদেরকেই প্রশ্ন করা এবং সেটার আনসার খুঁজতে চেষ্টা করার কথা বলা হয় সবসময়। এবং যখন তুমি এটা বুঝবে তাহলে তুমি জাজ করতে পারবে যে আমি যে ক্যালকুলেশন করে যে সংখ্যাটা পেলাম এটা কতটা গ্রহণযোগ্য হবে, বা ফিল্ডে যেহেতু ভেরিয়েশন আছে সেই ভেরিয়েশনের ফলে কতটুকু অ্যাওয়ে হবে। সে আমি হিসাব করলাম একটা বিল্ডিং এর জন্য এখানে 20 মিলি সেটেলমেন্ট হবে। এখন 20 মিলির জায়গায় এটা যদি এমন হয় যে সেটা 15 মিলি হলো বা 16 মিলি হলো তাহলে তো আমার অসুবিধা হওয়ার কথা নয়। I'll be on the safe side. কিন্তু এটা যদি 20 মিলির জায়গায় 30 মিলি হয় তাহলে তো আমি সেফ সাইডে না। এবং সো এই মার্জিন গুলো হবে কিনা, এরকম জিনিস ঘটবে কিনা সেগুলো কিসের উপর নির্ভর করছে। যেমন তুমি কম্প্রেশন ইন্ডেক্স ব্যবহার করছো, কম্প্রেশন ইন্ডেক্স এর ভ্যালুটা এটা তো ইউনিক এরকম ভ্যালু না। হ্যাঁ, সয়েল তো অনেক বেশি ভেরিয়েবল, সেই জন্য এই বাউন্ড গুলো মার্জিন গুলো চিন্তা করা হচ্ছে। তো একটা হচ্ছে যেটা বললাম যে 1D হলেও সেটার অ্যাপ্লিকেবিলিটি সেটা, আরেকটা যেটা এখানে 3D, যদি 1Dর জায়গায় এখন 3D হয় তাহলে টোটাল সেটেলমেন্টের তেমন পরিবর্তন হয়তো হবে না। কিন্তু টাইমের ব্যাপারে কি হবে? টাইমের ব্যাপারে কি হবে মনে হয়? সময় আমি যদি 1D কনসলিডেশন হিসাব করে সে 90% হতে যে সময় আমি পাবো, যদি ফিল্ডে 3D হয় তাহলে কি আমার সময় বেশি লাগবে না কম লাগবে এই 90% অ্যাচিভ করতে? কি মনে হয় তোমাদের? তোমরা কোনো যুক্তি দাঁড় করাতে পারো? দেখো, ট্রাই করো। কি বলো? আমন্তা আছো? আমন্তা? জি স্যার, কম সময় লাগবে। কম সময় লাগবে, ওকে ফাইন, ঠিক আছে। তুমি যদি গেস করে বলে থাকো ওকে ফাইন, তোমার গেস কারেক্ট, কিন্তু তুমি কি কোনো যুক্তি দিতে পারবা ওয়াই? স্যার অনেকগুলো ডিরেকশন থেকে ফোর্স দেওয়া হচ্ছে তাই। অনেকগুলো ডিরেকশন থেকে ফোর্স দিচ্ছি? কি বলো, অন্যরা কি বলো? আমরা কি অনেকগুলো ডিরেকশন থেকে ফোর্স দিচ্ছি? ও কাছাকাছি আছে, কিন্তু আমরা কি ফোর্স বিভিন্ন ডিরেকশন থেকে দিচ্ছি সয়েলে? এক ডিরেকশন থেকে আসছে স্যার। আমি তো উপরে লোড চাপিয়েছি, বিল্ডিং বানিয়েছি বা এমবেঙ্কমেন্ট বানিয়েছি অথবা ল্যান্ডফিল করেছি, সো প্রেসারটা উপরে ভার্টিক্যালি সেটাই বেড়েছে, ভার্টিক্যাল ডিরেকশনেই আমি লোড চাপিয়েছি। কিন্তু এই যে ডিগ্রি অফ কনসলিডেশন সেটা কেন হচ্ছিল? সেটা হচ্ছিল তো আমার কোর প্রেসারটা ডিসিপেট করার জন্য, অর্থাৎ ভিতর থেকে পানি বের হয়ে যাওয়ার জন্য। সো সেই পানিটা যদি ওয়ান ডিমেনশনালি বের হতো যে সময় লাগবে, এটা যদি তিন দিক দিয়ে বের হয় তাহলে সময় কম লাগবে। দ্যাট ইজ দ্য লজিক। ওকে, কারণ ইটস অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তো তবে ন্যাচারাল ডিপোজিটের কাজে হয়তো তুমি একটা এমব্যাঙ্কমেন্ট তৈরি করছো, রোড বা রেলওয়ে এমব্যাঙ্কমেন্ট অথবা ফ্লাড প্রোটেকশন এমব্যাঙ্কমেন্ট
অথবা ল্যান্ডফিল যেটাই করছো, অথবা তুমি বিল্ডিং তৈরি করছো, তুমি হিসাব করছো যে এটা 1 বছরে সেটেলমেন্ট হবে বা 2 বছরে হবে, তুমি একটা হিসাব করে পেলে যে 90% আমরা যেভাবে ডিজাইন করে থাকি সেটা কথার কথা। আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি। ধরো তুমি একটা রোড বানাবে, তোমরা তো দেখছো রোডগুলো আমাদের ফ্লাড প্লেনের কারণে রোডগুলো মাটি থেকে মানে ন্যাচারাল গ্রাউন্ড থেকে ন্যাচারাল লেভেল থেকে ইলিভেটেড, আমরা একটা এমব্যাঙ্কমেন্ট তৈরি করি, তার উপরে রোডটা বানাই। হ্যাঁ, কারণ বর্ষায় বা ফ্লাডে যে লেভেল পর্যন্ত পানি আসে তার উপরে যেন রোড লেভেলটা থাকে, সেটা যেন ডুবে না যায়। কেমন? সিলেটের ওদিকে তো যারা থাকে, আছো কেউ সিলেটে? সিলেটে কেউ আছো? হ্যাঁ, তোমাদের বা তোমরা অনেকেই গিয়েছো হয়তো সিলেট রোডে। ওইদিকে তো দেখা যায় দুই পাশে সাগরের মতো মনে হয়। ইভেন কিশোরগঞ্জ যেদিকে হাওর আছে, হ্যাঁ, বর্ষায় তো মনে হয় যেন একেবারে কুল দেখা যাচ্ছে না, এরকম বহু দূরে একটা গ্রাম দেখা মনে হয় এরকম। তো রোড গুলো তো আহ, উপরে থাকতে হবে। ইভেন ঢাকা চিটাগাং হাইওয়ের বিভিন্ন অংশে এরকম। আসলে আমাদের সারা দেশে সেটা আছে, উত্তরবঙ্গেও তাই। তো এখন তুমি যে রোডটা বানাবে, তুমি হিসাব করলে যে তুমি সয়েল ইনভেস্টিগেশন করলে, করে দেখলে সেখানে তুমি যে এনভায়রনমেন্ট হাইট দিবে সেই লোডে, ধরো সেখানে 10 ইঞ্চি সেটেলমেন্ট হয়, কথার কথা, নিচে যে সফট লেয়ার আছে, তুমি তো এখানে হিসাব করতে পারছো। এখন ক্যালকুলেশন প্রসেস তুমি পেলে এখানে টোটাল সেটেলমেন্ট হিসাব করার, তুমি হিসাব করে দেখলে যে এখানে 10 ইঞ্চ সেটেলমেন্ট হবে এই এনভায়রনমেন্টটা বানাবে। তো তুমি কি রোড বানাতে পারবে? তাহলে বানাতে সাজেস্ট করবে এজ এন ইঞ্জিনিয়ার? কি বলো? এনি আইডিয়া অর গেস? না স্যার, অনেক বেশি সেকেন্ড। হ্যাঁ, 10 ইঞ্চি সেটেলমেন্ট যদি হয় তাহলে উপরে তো বড় বড় গর্ত খানাখন্দ হয়ে যাবে, তাই না? তাই তো? আচ্ছা, জি স্যার। তাহলে তাহলে সেটার উপরে তুমি তো এই কার্পেটিং, যেটা এই যে কস্টলি কার্পেটিং, বিটুমিনাস কার্পেটিং যেটা আমরা করছি, এটা পার কিলোমিটার তো অনেক কস্ট, আমার এক্স্যাক্টলি বলতে পারবো না, বাট ইট মে বি মোর দেন সেভারাল লাখস। হ্যাঁ, তো কাজেই তাহলে আমাদের ওয়েটা কি? আমরা একটা ওয়ে হচ্ছে যেটা তোমরা দেখতে পাও, যে অনেক সময় তোমরা দেখতে পাও যে অনেক রাস্তা এরকম লোকাল রোড, যেগুলো ন্যাশনাল হাইওয়ে ছাড়াও লোকাল রোড, সেগুলো দেখতে পাও যে এরকম এমবেঙ্কমেন্ট করে উপরে একটা ব্রিকের হেরিং বোন করে দেওয়া আছে এবং তার উপরে রিক্সা, অটো এগুলো চলছে, লোকজন যাতায়াত করছে। তারপরে দেখা যায় এটা 5, 10, 20 বছর পর একসময় সেটাকে কার্পেটিং করে দিচ্ছে। সো ওয়ান ওয়ে ইজ যে এইটাকে আমি যে লোড চাপালাম, সেই লোডে এটা যা সেটেল করার সেটা হতে সময় দেয়া। তো ঠিক আছে, সেটা এখন আগে না হয় এইভাবে ফেলে রাখা যেত, একটা লোকাল রোডকে না হয় ফেলে রাখা যায়, বা এমনিতেও সবসময় যায় তা বলবো না, কিন্তু কিন্তু আমাদের ডেভেলপমেন্ট প্রসেসে আমরা অনেক সময় চাই যে না, এটা আমার 1 বছরেই শেষ করে এখানে আমি তো 20 বছরের একটা ন্যাশনাল হাইওয়ে বানায় ফেলে রাখতে পারি না, কারণ আমার 20 বছরের ইকোনমি তো তাহলে ডেভেলপ করবে না। আই ক্যানট ওয়েট দ্যাট টাইম। আমাদেরকে টাইম বাউন্ড একটা ইয়ে থাকে যে না, এটা 2 বছরে শেষ করতে হবে, 1 বছরে শেষ করতে হবে, কারণ এখানে তা নাইলে তো ওয়ার্ল্ড বিজনেসে বা ইভেন লোকাল ডেভেলপমেন্টে সেটা কন্ট্রিবিউট করতে পারবে না। সেই ক্ষেত্রে কি হবে? এখন কথা হচ্ছে, তাহলে নিশ্চয়ই আমাকে সেই জায়গায় যে প্রশ্নটার আনসার দিতে হয়, আমাদেরকে যে খুঁজতে হয় নিজেদের, সেটা হচ্ছে ঠিক আছে, এখানে 10 ইঞ্চি সেটেলমেন্ট তুমি হিসাব করলে এই 10 ইঞ্চি সেটেলমেন্ট তাহলে কত দিনে হবে? সেই আনসারটার জন্য তোমাকে ওই সিভি ব্যবহার করে টি বের করতে হয়। এখন কথা হচ্ছে, থিওরিটিক্যালি এই টি কত? 100% কনসলিডেশন হতে টি কত? কে বলবা? রোল 69, মোস্তফা, মোস্তফা কামাল আছো? মোস্তফা কামাল?
রোল 84 শরীফুল, শুনতে পাচ্ছ? নাই ক্লাসে? রোল 83 সাদিয়া সালাম, সাদিয়া আছো? 83 কি ক্লাসে নাই? রোল 139 ফাহিম, Yes, sir, I'm present, sir. ফাহিম বলছো? জি স্যার, আমি ফাহিম বলছি, 139। থিওরিটিক্যালি 100% কনসলিডেশন হওয়ার টাইমটা কত? স্যার ইনফিনিটি হওয়া উচিত স্যার। ইনফিনিটি, ঠিক আছে, ইটস ইনফিনিটি থিওরিটিক্যালি। হ্যাঁ, ওই যে তোমার ইউ ভার্সেস টিবি যে কার্ভটা, এটা তো এসিমটোটিক হয়ে গেছে 100% যেখানে, সেখানে টিবি ইনফিনিটি, টাইমও ইনফিনিটি হবে। তো আমরা কি ইনফিনিট টাইম ধরে বসে থাকতে পারবো? আমরা কি এটা বলতে পারবো ইঞ্জিনিয়ার হিসাবে সোসাইটিকে যে এটা বসে থাকেন 10, 20, 50 বছর, দেখেন কবে যখন আর দেখবেন সেটেলমেন্ট হবে না তখন উপরে রোড কার্পেটিং করবেন, তাইলে আর বলবে যে ইঞ্জিনিয়ারিংয়ের দরকার নাই, তাই তো? দেন হোয়াট উই ডু ইন কনসেপ্ট, আমরা যেটা দেখি যে এখানে 10 ইঞ্চি সেটেলমেন্ট বলেছে, বাট আই হ্যাভ সাম অ্যালাউবল লিমিট। ধরো 1/2 ইঞ্চ, 1 ইঞ্চ, এইটুকু সেটেলমেন্ট অ্যালাউ করা যেতে পারে। কাজে আমার 10 ইঞ্চি সেটেলমেন্ট যদি আমি আজকে গুটিয়ে ফেলতে পারতাম কোনোভাবে, তাহলে তো আর ফার্দার সেটেলমেন্ট পটেনশিয়াল থাকবে না। সো আমি যদি বিভিন্ন স্ট্রাকচারের জন্য অ্যালাউবল লিমিটটা বিভিন্ন, এখানে সে 1 ইঞ্চ সেটেলমেন্ট যদি আমার বাকিও থাকে, তাহলে অসুবিধা হবে না। হয়তো এই 1 ইঞ্চি হতে যা সময় লাগবে সেটা তো পরবর্তীতে 5 বছর 10 বছর লাগবে বাকি 1 ইঞ্চি হতে, তখন একবার মেনটেনেন্স করলেই হবে রোডটাকে। তো তার মানে কি, টোটাল যদি 10 ইঞ্চি সেটেলমেন্ট পটেনশিয়াল হয়ে থাকে, আমি সেই জায়গায় এখন 9 ইঞ্চি সেটেলমেন্ট কোনোভাবে ঘটাতে পারি কিনা, এক্সিলারেট করতে পারি কিনা। তো 9 ইঞ্চি সেটেলমেন্ট ঘটানো মানে আমার কত পার্সেন্ট ডিগ্রি অফ কনসলিডেশন অ্যাচিভ করতে চাচ্ছি আমি? টোটাল আমার 10 ইঞ্চ, সেই জায়গায় 9 ইঞ্চ আজকে আমি চাচ্ছি যে কোনো না কোনো প্রসেসে আমি 9 ইঞ্চ সেটেলমেন্ট এক্সিলারেটেড ওয়েতে করব। তাহলে 9/10 90% কনসলিডেশন আমি অ্যাচিভ করতে চাচ্ছি। তো এই কনসলিডেশনটা যদি আমি করাতে পারি দ্রুত, তাহলে আমার 90% হয়ে গেলে বাকি যে 10% বাকি থাকবে, এটা হতে অনেক সময় লাগবে। 2, 4, 5 বছরের রোডের কোনো সমস্যা হবে না। আর এমনিতেই তো উপরের উইয়ার এন্ড টিয়ার হবে গাড়ির সঙ্গে, ফলে তখন 5-10 ইয়ার্সে একবার মেনটেনেন্স করলে সেটা কস্ট ইফেক্টিভ, সেটা তো অসুবিধা নেই। এখন এইটা অ্যাচিভ করতে, এই যে বললাম যে আমি 90% এই মুহূর্তে চাই, সেটা তো এই ক্লে লেয়ার তো আমি একদম ফেলে দিয়ে উপর থেকে সব মাটি সরিয়ে তারপরে লেয়ার ওয়াইজ কম্প্যাক্ট করে, সেটা ভিন্ন প্রসেস কম্প্যাকশন। সেটার জন্য আমরা এই 3D কনসলিডেশন আর্টিফিশিয়ালি ইনডিউস করে থাকি ক্ষেত্রে। এবং যেমন সেটা কিসের দ্বারা, সেটা স্যান্ড ড্রেইন, বা আরেকটা শব্দ এখানে পাবে উইক ড্রেইন, এটা পিভিডি, এটা আমাদের দেশে এখন অনেক ব্যবহৃত হচ্ছে অনেক জায়গায়। হ্যাঁ, এই স্যান্ড ড্রেইন বা উইক ড্রেইন সেটা করা হচ্ছে কিভাবে? দেখো এখানে একটা ছবি দেখানো হচ্ছে যে এটা একটা ক্রলার ক্রেন, তার সঙ্গে এখানে এটাকে বলি আমরা ম্যান্ড্রেল। এই ম্যান্ড্রেলটা একটা স্টিলের সেকশন, ভিতরে হলো, এর ভিতরে এরকম যে সঙ্গে রিল দেখতে পাচ্ছ, এই রিলটা এটা বলে পিভিডি। এর ভিতর দিয়ে এই রিলের এই ম্যান্ডেলের ভিতরে এই পিভিডি, এটা সে পুশ করলে এটা মাটির সফট সয়েলের নিচে 5 মিটার 10 মিটার 20 মিটার এটাকে আমরা প্রেস করে ঢুকাতে পারি। কাজে এই ম্যান্ডেলটা যখন নিচে যায়, সঙ্গে এই উইক বা পিভিডি সেটাও নিয়ে যায়, তারপরে এখানে আমরা এটাকে কেটে দিই এবং ম্যান্ডেলটাকে তুলে নিয়ে আসি। তো সলতেটা বা পিভিডিটা মাটিতে থেকে যায়। তো একই রকম ভাবে স্যান্ড ড্রেইনও এখানে এরকম একটা ম্যান্ডেল দিয়ে এখানে হোল পুশ করে সেখানে হোল তৈরি করে সেই জায়গায় আমরা স্যান্ড দিয়ে দিই, তারপরে আমার কেসিংটা উপরে নিয়ে আসি, স্টিল কেসিং, সেটা উপরে নিয়ে আসি, যেটা এখানে বলা হচ্ছে। দেখো
আর তখন ওই হোলটা স্যান্ড দিয়ে ফিল থাকে। তো স্যান্ড দিয়ে ফিল থাকলে বা এরকম উইক যদি থাকে তাহলে কি দাঁড়ায়, জিনিসটাকে আমরা ক্রস সেকশনালি দেখলে দেখতে পাবো যে একটা সার্টেন স্পেসিং এ আমি এগুলো ইনসার্ট করেছি। হ্যাঁ, এখানে যেরকম দেখতে পাচ্ছ এরকম স্যান্ড ড্রেন হলেও সেটাকেও সার্টেন স্পেসিং এ এরকম আমরা ইনসার্ট করি, এন্ড তার উপরে এখানে আমরা লোড চাপাই। এখানে অবশ্য আমরা একটা ড্রেনেজ লেয়ার দিই, স্যান্ড ব্ল্যাঙ্কেট ড্রেনেজ লেয়ার দিই, বা পিভিডি, যখন আমরা পিভিডি ব্যবহার করি এখানে জিওটেক্সটাইল ব্ল্যাঙ্কেট দিই। কনসেপ্টটা কি? কনসেপ্টটা হচ্ছে এইটা ইনসার্ট করার ফলে দেখো এই লেয়ারটা এত পরিমাণ থিক। এখন যেই স্পেসিং আমি এটা ইনসার্ট করলাম, তাহলে দেখো এই স্পেসিংটা একটা স্যান্ড বা পিভিডি ড্রেনের মধ্যে যে ডিস্টেন্সটা, সেটা আমার ক্লে লেয়ারের থিকনেসের তুলনায় কম না? ছবিতে অ্যাটলিস্ট তাই তো দেখতে পাচ্ছ। সো কোনো একটা পয়েন্টে, মনে করো এই পয়েন্টের একটা ওয়াটার পার্টিকেল, সে এইখান থেকে উপরে যেতে বা নিচে যেতে যে ডিস্টেন্স ট্রাভেল করতে হতো, সেই তুলনায় সে এইখান থেকে এই স্যান্ড ড্রেনে ট্রাভেল করাটা তার জন্য কম ডিস্টেন্সের। ফলে সে এখন হরাইজন্টালি আসবে, আর তাছাড়া এমনিতেই হরাইজন্টাল পারমিয়েবিলিটি বেশি। সো সে হরাইজন্টালি আসবে, এসে এটা যেহেতু একটা পারমিয়েবল জোন, এই জোন দিয়ে সে উপরে বা নিচে চলে যাবে। সো এই ক্ষেত্রে তাহলে আমার এক্সট্রা পোর প্রেশার অনেক দ্রুত ডিসিপেট করে যাবে। সো দ্যাট ইজ দি কনসেপ্ট অফ এখানে স্যান্ড ড্রেন অর উইক ড্রেন, যেটা আমরা আর্টিফিশিয়ালি, তাহলে যেটা আমি বললাম, এই যে আমি 10 ইঞ্চি টোটাল সেটেলমেন্ট পোটেনশিয়াল, সেটাকে আমি 9 ইঞ্চি আপাতত ঘটিয়ে ফেলতে চাই। আমরা এই ইয়ের মাধ্যমে, তুমি যদি হিসাব করো এমনিতে দেখবা হয়তো সেই 9 ইঞ্চি হতে তোমার 20 বছর লাগবে। কিন্তু তুমি যখন এরকম এটাকে ডিজাইন করবা, এটাকে ইনস্টল করবা, মেবি তুমি দেখবা যে এটা 3 মাসেই এই সেটেলমেন্ট হয়ে যাবে, 9 ইঞ্চি সেটেলমেন্ট হয়ে যাবে, বা 2 মাসে তুমি তুমি কত সময় কত দ্রুত করতে চাও সেই অনুযায়ী। হ্যাঁ, অবশ্যই এখানে লোডেরও পরিবর্তন করতে হবে তোমাকে। তো তাহলে যে জিনিসটা আমার 9-10 বছর 20 বছরে হতো, সেটাকে আমি এখন 3 মাস 4 মাস 6 মাসে কমপ্লিট করে ফেলতে পারবো। তো দ্যাট ইজ দি মেজর অ্যাপ্লিকেশন অফ 3D কনসলিডেশন। যে কথাগুলি বললাম সেগুলো এখানে আছে। এখানে তোমাদের এই পিভিডি, এটা আমরা এখন স্যান্ড ড্রেইনের তুলনায় পিভিডি ইনস্টল করি বেশি। এটা তো তুমি দেখো যে যারা প্রদীপ দেখেছো, তারা দেখো যে প্রদীপের তেল থাকে, তাতে সলতে থাকে, সেই সলতে চুইয়ে তেলটা উপরে আসে, সেটা জলে। এটাও তাই, আমি উপরে লোড চাপালে এই স্যান্ড ড্রেইনের মধ্য দিয়ে পানিটা বের হয়ে আসবে। বা যেটা এটা পিভিডি দিয়ে কি হচ্ছে, পিভিডি কে বলা হচ্ছে প্রিফেব্রিকেটেড ভার্টিক্যাল ড্রেন। স্যান্ড ড্রেনের তুলনায় এটা ইনস্টলেশন রিলেটিভলি ফাস্টার। জাস্ট এই ক্রলার ক্রেনটা মুভ করে, এটা অনেকটা সুই, যেমন সুতার মধ্যে মানে কাপড়ের মধ্যে সেলাই করতে সুইটা একবার নিচের দিকে যায়, আবার উপরে উঠে আসে, নিচের দিকে যেয়ে আবার উপরে উঠে আসে। এটাও তাই, এটা জাস্ট মুভ করে, এখানে আগে থেকে মার্ক করে নেই আমরা গ্রিড করে, এটা জাস্ট মুভ করে এখানে সে 1 মিটার পর পর আমরা যদি ডিজাইন করে থাকি, এটা 1 মিটার মুভ করে এই মার্কে এসে সেটা জাস্ট প্রেস করে উইদিন এ মিনিট, একটাও 1 মিনিটও লাগে না তার, এক জায়গায় থেকেই সেই তার আর্মটা সরায় অনেকগুলো করতে পারে। ট্রেনের এই পজিশন থেকে এসে অনেকগুলো তার আশেপাশে অনেকগুলো করতে পারে। তো এইভাবে এটা অনেক ফাস্টার। এবং বাংলাদেশেই এটা রেপ্লিকেশন এখন অনেক জায়গায় করেছি আমরা নিজেরাও কনসালটেন্ট হিসেবে, যেমন চট্টগ্রাম বন্দরে সেখানে পোর্ট পার্ক, যেটা সেখানে করা হয়েছে, এনসিটি ব্যাকআপ, হ্যাঁ, যেখানে কন্টেনার গুলো স্ট্যাক করে রাখা হয় সেখানে করা হয়েছে। যাদের বাড়ি ফরিদপুরের এদিকে, ফরিদপুর ভাঙ্গা যে রেল লাইনটা আছে, এটা ডিস্ট্রেস ছিল, এর বিভিন্ন সেকশনে করা হয়েছে। তারপরে গোপালগঞ্জ কাশিয়ানি, এখানে প্রায় 30 কিলোমিটার এখানে করা হয়েছে। এখন রেলপথটা চালু আছে। তো এই এটা যেহেতু আমাদের এখানে সফট সয়েল, এবং দিস ইজ ভেরি কস্ট ইফেক্টিভ মেথড। এটাই একমাত্র মেথড নয়, এছাড়া আরো অনেক মেথড আছে, তবে আমাদের দেশের জন্য এটা দেখা যাচ্ছে এটা কস্ট ইফেক্টিভ মেথড। এখন এখানে যে স্যান্ড্রেন গুলো বা পিভিডি গুলো, সেগুলো কি স্পেসিং এ কি প্যাটার্নে অ্যারেঞ্জ করা হবে, সেই প্যাটার্নটা এরকম স্কোয়ার প্যাটার্নেও হতে পারে, এরকম ট্রায়াঙ্গুলার প্যাটার্নেও হতে পারে। হ্যাঁ, তো এটার যে প্যাটার্নেই আমরা ইনস্টল করি তার একটা কমান্ড এরিয়া থাকবে। হ্যাঁ, এই ব্ল্যাক স্পট গুলো, সেগুলো আমার ড্রেন, আর ড্রেনের
তার মানে ধরো এটা যদি রেক্টেঙ্গুলার প্যাটার্নে আমরা ইনস্টল করি, তাহলে এর কমান্ড এরিয়াকে আমরা এরকম একটা সার্কেল হিসেবে রিপ্রেজেন্ট করতে পারবো, যেটা রেডিয়াস আর। যদি আমরা এরকম ট্রায়াঙ্গুলার প্যাটার্নে করি, তাহলে এর চারপাশে হেক্সাগন থাকবে, তাকে ফিট করে একটা সার্কেল আমরা আঁকতে পারি। তো এগুলো জিওমেট্রিক শেপ, এবং এখানে তুমি নিজেও বের করতে পারো যে যদি এরকম স্পেসিং এটার এস হয়, ট্রায়াঙ্গেলের সাইড গুলো এস হয়, তাহলে এটার যে কমান্ড এরিয়া, ইফেক্টিভ এরিয়া অফ এ ড্রেন, তার ডায়ামিটার ই দিয়ে বোঝাচ্ছে ইফেক্টিভ ডায়ামিটার 0.525 এস হবে ফর ট্রায়াঙ্গুলার স্পেসিং, অথবা রেক্টেঙ্গুলার স্পেসিং এর জন্য 0.564 এস হবে। এবং এটা সলিউশন, আমরা এখানে এটার সলিউশন যেটা দেখবো সেটা হচ্ছে এরকম। লেটস কনসিডার ওয়ান ড্রেন, এটা স্যান্ড ড্রেন হোক, পিভিডি হোক। পিভিডি হলে আসলে যেটা হচ্ছে, পিভিডিটা এরকম চ্যাপ্টা, আর স্যান্ড ড্রেন হলে সেটা রাউন্ড। তখন একটা রাউন্ড ডায়ামিটার হিসাব করি, সেটা তুমি ফর্মুলা পাবে জাস্ট এরিয়া থেকে। এই এরিয়াটা, এটার যে এরিয়া, এটার এরিয়া, এটা যদি এখানে উইথ ডাব্লিউ হয়, তাহলে টুয়াইস ডাব্লিউ, এটাকে তুমি যদি পাই, এটাকে সার্কুলার হিসেবে চিন্তা করো, এই পেরিমিটার, ইকুয়াল পেরিমিটার একটা সার্কেল, এরকম একটা হিসাব আছে করে উই গেট অ্যান ইকুইভ্যালেন্ট এরিয়া, রেডিয়াস বা ডায়ামিটার। আচ্ছা, নাও এটার অ্যাপ্লিকেশন আমরা কিভাবে করতে পারি শুধু সেটাই দেখবো। যে লেটস কনসিডার দিস ইজ এ ড্রেন, এবং এইটার এটা হচ্ছে তার ইকুইভ্যালেন্ট এরিয়া রেডিয়াস, আর RW এখানে যেটা, সেটা হচ্ছে রেডিয়াস অফ দি ওয়েল, যেটা ড্রেনের রেডিয়াস। আর এটা হচ্ছে আমরা যখন এটাকে ইনস্টল করি, তখন ইট মে হ্যাপেন যে এর সারাউন্ডিং এর একটা জোন ডিস্টার্ব হয়, কারণ এখানে যখন এই ম্যান্ডেলটা পুশ করা হচ্ছে, বা স্যান্ড্রেনের জন্য একটা কেসিং পুশ করা হচ্ছে, তখন এখানে ডিস্টার্ব হয়, যেটাকে বলা হচ্ছে স্মিয়ার জোন। সেটার উপরে এই হরাইজন্টাল ফ্লোটা নির্ভর করে, বাধাগ্রস্ত হয় সাধারণভাবে এই স্মিয়ারিং হলে। তো সেটার রেডিয়াসকে বলা হচ্ছে SRS। এখন খেয়াল করে দেখো, আমরা ওয়ান ডিমেনশনাল কনসিডারেশন থিওরিতে ভার্টিক্যাল ডিরেকশনের জন্য এরকম এক্সপ্রেশন পেয়েছিলাম, ডেল ইউ ডেল টি কিন্তু সিবি ডেল স্কোয়ার ইউ ডেল জে স্কোয়ার। এটাকে আমরা সলিউশন করেছিলাম এইভাবে, ক্যাপিটাল ইউ এজ এ ফাংশন অফ টিভি, যেখানে টিভি ছিল সিভিটি ওভার এইচ স্কোয়ার। এবং আসলে এটা ডি স্কোয়ার না, খেয়াল আছে তোমাদের, এটা কি হবে? ডি স্কোয়ার, মানে এখানে এই এইচ, আমি যদি এইচ লিখি অসুবিধা নাই, এটা ফর্মুলা হিসেবে তুমি মনে রাখো, কিন্তু এই টিভির সঙ্গে এটা যখনই ব্যবহার হবে, আমাদেরকে খেয়াল করতে হচ্ছে যে এই এইচ এর ইন্টারপ্রিটেশন হচ্ছে, এটা হচ্ছে আমার ম্যাক্সিমাম ড্রেনেজ পাথ। ওকে, যদি রেডিয়াল ডিরেকশন, এটাকে আমরা, এটা তো আছে রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেটে, এটাকে যদি আমরা পোলার কোঅর্ডিনেটে কনভার্ট করি এই ইকুয়েশনটাকে, তাহলে ইকুয়েশনটা দ্বারা এরকম, আমরা সেই কনভার্সনে যাবো না, আমরা ক্লাসে আমরা শুধু অ্যাপ্লিকেশন গুলো দেখবো, হ্যাঁ, সেগুলো মাস্টার্স পড়ানো হয়ে থাকে। তো এটা যদি আমরা, পোলার কোঅর্ডিনেট বোঝার কথা, ম্যাথমেটিক্স পড়ে এসছো, হ্যাঁ, যেখানে আর থিটা ইজ দ্য কোঅর্ডিনেট, এবং সেখানে এখানেও আমার টি থাকবে, আর থাকবে, ইউ থাকবে, সেইটাকে আমরা যে সলিউশনটা পাই, ইউ আর এজ এ ফাংশন অফ টি আর। এখানে আর কথাটা ব্যবহার করছে রেডিয়ালের কারণে, রেডিয়াল হরিজন্টাল চারপাশে, এটা রেডিয়াল বলা হচ্ছে, একটা ড্রেনের সব দিকেই ওয়াটার বেরোতে পারে। আর যখন বোথ রেডিয়াল এন্ড ভার্টিক্যাল হবে, তখন সলিউশনটা দাঁড়ায় এরকম, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা দাঁড়ায় এরকম, এটা ভার্টিক্যাল কম্পোনেন্টের জন্য, এটা রেডিয়াল কম্পোনেন্টের জন্য। এখানে যে CVR, এটা দিস আর রিমাইন্ডস আস দ্যাট দিস ইজ ফর রেডিয়াল কনসিডারেশন, আর সিভি ভার্টিক্যালের জন্য। বিভিন্ন ওয়ে অন্যান্য নোটেশনও আছে, এবং এটার সলিউশন হচ্ছে u ইকুয়াল টু 1 মাইনাস 1 মাইনাস ইউবি ইন্টু 1 মাইনাস ইউআর, এটার সলিউশন। অর্থাৎ এই যে ইউবি এবং এই ইউআর, সেগুলো হচ্ছে আগের এই সলিউশন গুলো। এইটা যখন আমাদের 3 ডিমেনশনাল হবে, ন্যাচারাল ডিপোজিটে আমি সেখানে একটা পিভিডি বা ড্রেন ইনস্টল করলাম, তাহলে সেখানে কি হবে? এটাই হবে, হ্যাঁ, ভার্টিক্যাল এবং হরিজন্টাল দুটোই ঘটবে। এবং যদি আমার স্পেসিং, ড্রেনের স্পেসিং গুলো কাছাকাছি হয় থিকনেসের তুলনায় একটা লেয়ারের, তাহলে দেখা যাবে রেডিয়াল ডিরেকশনটাই ডমিনেন্ট,
সেই দিকে দ্রুত ওয়াটার ডিসিপেট হচ্ছে। এখানে একাধিক সিচুয়েশন, কাজে এই জিনিসটা খেয়াল রাখতে হবে তোমাকে যে দিস ইজ দি সলিউশন ফর 3-dimensional consolidation, বা ইনক্লুডিং ভার্টিক্যাল এন্ড রেডিয়াল কনসলিডেশন। এবং এটার এই সলিউশনের মধ্যে আমার ভার্টিক্যাল এবং রেডিয়াল দুটোই আছে। এখানে আবার দুটো কেস অ্যারাইজ করে, ফ্রি স্ট্রেইন এন্ড ইকুয়াল স্ট্রেইন। ফ্রি স্ট্রেইন আর ইকুয়াল স্ট্রেইন সেটা হচ্ছে যখন আমরা যে সারচার্জটা অ্যাপ্লাই করছি সেটা যদি ফ্লেক্সিবল হয় তাহলে সব জায়গায় এক সমান সেটেলমেন্ট হবে না। যেমন বললাম একটা রোড এমব্যাঙ্কমেন্ট, তুমি একটা ল্যান্ড ফিল করেছো, সেখানে আনইভেন সেটেলমেন্ট হবে, ফ্রি স্ট্রেইন। আর ইকুয়াল স্ট্রেইন তুমি একটা বড় এরিয়ার উপরে একটা বড় বিল্ডিং করতে যাচ্ছ ম্যাট ফাউন্ডেশন দিয়ে, তো সেই ক্ষেত্রে তোমার রিজিড একটা প্ল্যাটফর্ম বাউন্ডারি, হ্যাঁ, সেরকম ক্ষেত্রে এটা ইকুয়াল স্ট্রেইন। আর আরেকটা ফ্যাক্টর যেটা এখানে আমরা বলেছি স্মিয়ারের ইফেক্ট, সেটাও এই থিওরির মধ্যে আছে। এখন আমরা শুধু সলিউশন দেখবো, আমরা সেগুলো ডিরাইভেশনে যাব না এই ক্লাসে আন্ডারগ্রাজুয়েটে, কিন্তু তুমি সলিউশনটা যদি তুমি রিয়েলাইজ করো সেটা তুমি অ্যাপ্লাই করতে পারবে, সেটা তুমি ডিজাইন করতে পারবে। তো ফ্রি স্ট্রেইন এখানে তিনটা কেস এখানে ডিসকাস করবো। একটা হচ্ছে ফ্রি স্ট্রেইন উইথ নো স্মিয়ার। ফ্রি স্ট্রেইন তার মানে ফ্লেক্সিবল, একটা জায়গায় ল্যান্ডফিল করলে এমব্যাঙ্কমেন্ট বানালে ইত্যাদি। এইখানে এই ফ্রি স্ট্রেইন উইথ নো স্মিয়ার এখানে যে সলিউশনটা, সেই সলিউশনটা হচ্ছে আলটিমেটলি এইটা বাউন্ডারি কন্ডিশন গুলো at t equal to 0, u equal to ui, হ্যাঁ, যখন আমরা লোডটা চাপিয়েছি সব জায়গায় সমান পোর প্রেসার, ui কনস্ট্যান্ট। t greater than 0 যদি হয় তাহলে u equal to 0 at r equal to rw, খেয়াল করো এখানে r equal to rw মানে আমার এই ড্রেনের বাউন্ডারিতে সেখানে তো পোর প্রেসারটা সঙ্গে সঙ্গেই ডিসিপেট করে যাবে। সো at t equal to 0, t greater than 0 and at r equal to rw, u should be equal to 0. আরেকটা হচ্ছে যে আমার এখানে at r equal to re, del u del r, del u del r মানে হচ্ছে কি রেডিয়াসের সঙ্গে মানে রেডিয়াল ডিরেকশনের ডিসটেন্সের সঙ্গে ইউর কি পরিবর্তন ম্যাথমেটিক্যালি, তাই তো del u del r। এখন আমার যদি এখানে একটা ড্রেন তার পাশে আরেকটা ড্রেন থাকে তাহলে এই দুটো এইখানেও ডিসিপেট করবে পার্টিকেল, ওয়াটার পার্টিকেল ওইদিকেও ডিসিপেট করবে, তাহলে পোর প্রেসারের যে ভেরিয়েশনটা এইখানে প্রেসার 0, এই পাশেরটা তো এখানে 0, তাহলে পোর প্রেসারের ভেরিয়েশনটা এরকম কিছু একটা হবে। এবং এরকম যদি হয় কার্ভটা, তাহলে কোনো একটা জায়গায় del u del r 0 হবে, অর্থাৎ সেখানে এই কার্ভের যে টেনজেন্ট সেটা হরাইজন্টাল হবে, del u del r 0 হবে। তো এই তিনটা বাউন্ডারি কন্ডিশন দিয়ে যখন আমরা এটাকে সলভ করি, এর আগেও আমরা তিনটা বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করতে হয়েছিল, কারণ এখানে যে ইকুয়েশন গুলো, ডিফারেন্সিয়াল ইকুয়েশন গুলো, সেখানে তিনটা ভেরিয়েবলে আমাদেরকে ইন্টিগ্রেট করতে হচ্ছে। সো সেটা সলভ করার পরে হোয়াট উই গেট ইজ দিস এক্সপ্রেশন। এখানে আবার এই fn সেটা আর একটা ফাংশন, এখানে n দেখা যাচ্ছে না, n ইকুয়াল টু re বাই rw, কে বড়, re বড় না rw বড়? এখানে ছবি খেয়াল থাকলে সবসময় মনে হবে rw ইজ দি রেডিয়াস অফ ওয়েল, আর re হচ্ছে আমার কমান্ড এরিয়ার রেডিয়াস, সো re অলওয়েজ বড়। কেমন re বাই rw অবশ্যই মানে 2, 3, 4, 5 এরকম হবে, কারণ স্যান্ড ড্রেন বা পিভিটি সেগুলো অনেক খরচ। ইভেন ড্রেন যদি হয় সেটা ডায়ামিটার ধরো 50 মিলি, 75 মিলি, এর বেশি না, 100 মিলি এর বেশি না, কিন্তু তার কমান্ড এরিয়াটা আমরা হয়তো 1 মিটার, 1.5 মিটার, 2 মিটার স্পেসিং এগুলোকে ইনসার্ট করছি, তাহলে সেটা কোথায় 50, 100 মিলি মানে 0.1 মিটার, আর সে 1 মিটার, তাহলে 10 গুণ re বাই rw। তো এইখানে n ইকুয়াল টু re বাই rw, দ্যাট ইজ সেটা পেলে আমরা ফাংশন fn পাই। fn পেলে এখানে ur আর tr এর যে রিলেশনশিপ, এখানে এটা ur ক্যালকুলেট করতে পারি ফর আ সার্টেন tr। তবে এটা গ্রাফিক্যালি ইউজ করাটা হয়তো আরো সহজ। এটাকে যখন আমরা গ্রাফিক্যালি প্লট করছি, এদিকে ur এদিকে tr, এটা লগারিদমিক স্কেল, তাহলে যেটা আমরা পাচ্ছি দেখো ইকুয়াল স্ট্রেন, এখানে ইকুয়াল স্ট্রেন উইথ নো স্মিয়ার, এখানে সলিড লাইনগুলো। তো এই লাইনগুলো পাওয়ার মানে হচ্ছে আমরা আগের মতোই, আমি যদি কোনো একটা টাইম হিসাব করি, আমি যদি টিআর এর করসপন্ডিং সিভিআর, আমি যদি ওই সয়েলের সিভিআর জানি, রেডিয়াল ডিরেকশনে কোফিশিয়েন্ট অফ কনসলিডেশন জানি,
তাহলে কোনো একটা টাইমে আমি টিআর বের করতে পারি। এখানে ডি হচ্ছে তার ইফেক্টিভ ডায়ামিটার। তো এখানে তাহলে আমি সেখান এই দুই পাশে এসে এদিকে ইউ আর পেতে পারি, ইউ আর পেয়ে আমি ডিগ্রি অফ কনসলিডেশন পেতে পারি, তাহলে আমি সেটেলমেন্ট হিসাব করতে পারি। উল্টাভাবে আমি যদি ডিগ্রি অফ কনসলিডেশন জানি তাহলে এই কার্ভে হিট করে নিচে এসে টিআর পাই, টিআর থেকে আমি টি বের করতে পারি এবং কত সময় লাগবে ওই কনসলিডেশনের জন্য এটা বের করতে পারি। দিস ইজ দ্য প্রিন্সিপাল ইজ সেম অ্যাজ বিফোর। তো এইটা এরকম এখানে টেবুলার ফর্মেও দেওয়া আছে, বইয়ে টেবুলার ফর্ম থেকেও তুমি সেটা পেতে পারো এই জিনিসগুলো। একই রকম যদি ইকুয়াল স্ট্রেন হয় উইথ স্মিয়ার তাহলেও উই হ্যাভ এ সলিউশন। হ্যাঁ, এখানে সলিউশনের চেহারাটা একটু ভিন্ন। 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 8 বাই এম। এখানে এম এর মধ্যে দেখা যাচ্ছে আবার কি আছে, এখানে এন আছে, এন অলরেডি আমরা দেখেছি এর আগে এন এর এক্সপ্রেশন, এন্ড এস রয়েছে, এস ইকুয়াল টু আর এস বাই আর ডাব্লিউ, এটা স্মিয়ার উইথ স্মিয়ার। আর এস ইজ দি রেডিয়াস অফ দি স্মিয়ার জোন। এটা তোমরা এখন ক্যালকুলেটরে যত সহজ, এককালে তো এত সহজ ছিল না, লোকজনকে এরকম গ্রাফিক্যালি তো ইউজ করাটা, প্লট ইউজ করাটা অনেক সহজ হতো। এইখানে আবার কে এইচ কে এস এইসব প্যারামিটার হচ্ছে, কে হচ্ছে পারমিবিলিটি ইন হরাইজন্টাল ডিরেকশন আর এস ইন দ্য স্মিয়ার জোন। সো কে এইচ বাই কে এস এই দুটো রেশিও এখানে লাগছে, এবং এগুলোকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করলে খেয়াল করে এদিকে কে এইচ বাই কে এস, এদিকে এম, এখানে এস বিভিন্ন এস এর জন্য, দুইটা এস এর জন্য এখানে প্লট করা আছে, এস ইকুয়াল টু 1, এই আরেকটা হচ্ছে এখানে না, দুইটা এস না, এস ইকুয়াল টু 1, এস ইকুয়াল টু 1.2, 1.5, এটা এস ইকুয়াল টু 2। আবার এই সলিড লাইন আর ড্যাশ লাইন এই দুটোর মধ্যে পার্থক্য সেটা হচ্ছে ভিন্ন এন এর জন্য। সলিড গুলো এন ইকুয়াল টু 5, ড্যাশ লাইন গুলো এন ইকুয়াল টু 15। এর মাঝখানে তুমি ইন্টারপোলেট করতে পারো অথবা অন্য কোনো ভ্যালু হলে এই সরাসরি ইকুয়েশন থেকে বসিয়ে এম এর মান বের করতে পারো। এম এর মান বের করলে এখান থেকে তুমি ইউআর পেতে পারো। সো বাকি প্রিন্সিপাল সেম। এবং অন্যভাবে এটা এটা ওই গ্রাফটা উল্টে গেছে। আচ্ছা, এটা উল্টে বইয়ে দেখে এটা আমি কারেক্ট করে দিব, এটা উল্টে গেছে। এটা এম আর এইদিকে হচ্ছে কেএস বাই কেএইচ 50। তো আমরা যদি এই পারমিবিলিটি রেশিও পাই সেখান থেকে গ্রাভিট করে এদিক থেকে আমরা এম পেতে পারি, সেটাও একটা ওয়ে। এখানে এমটা কি? হ্যাঁ, এম এম, স্মল এম। স্মল এম হচ্ছে এই যে এখানে এক্সপ্রেশনটা, কারণ আমার ইউআর এর এক্সপ্রেশনের মধ্যে এম ছিল, সেই জি স্যার, এক্সপ্রেশনটা হচ্ছে এটা। এম জি এর স্যার, মধ্যে বুঝতে আবার পেরেছি। রয়েছে এন এবং এস। ওকে, সো এখানে আসলে যদি এত কমপ্লেক্স কিছু মনে করার কারণে তুমি জাস্ট মনে করো তোমার ইউআ এবং টি এর মধ্যে একটা রিলেশনশিপ দরকার, একটা ইকুয়েশন দরকার, একটা এক্সপ্রেশন দরকার, ইউ হ্যাভ দ্যাট। এবং সেখানে সেই টি আর এইটার মধ্যে আবার এম আছে বলে এম এর জন্য আরেকটা এক্সপ্রেশন আছে, কিন্তু এই কোয়ান্টিটি গুলো ইউ ক্যান ডিটারমিন এন্ড ক্যালকুলেট এম, কেমন, অথবা গ্রাফিক্স ইউজ করতে পারো। সো এখানে একটা এক্সাম্পলও দেওয়া আছে, ইটস ভেরি সিম্পল, আই থিংক আই শুড এক্সপ্লেইন ইট। এই সলিউশন গুলো থেকে যেমন দেখো, এখানে কি বলা আছে, 20 feet thick clay layer is drained at top and bottom and has some sand drains. The given data are CV coefficient of vertical drainage, এটা দেওয়া আছে, কে ভার্টিক্যাল আর কে কে সমান বলা হয়েছে, and DW, OW মানে কি ওয়েল, যে ড্রেন তার রেডিয়াস হচ্ছে, ডায়ামিটার হচ্ছে 18 ইঞ্চ আর ইফেক্টিভ ডায়ামিটার হচ্ছে 10 ফিট, মানে 10 ফিট পর পর তাহলে সেটাকে ইনসার্ট করা হয়েছে এরকম সামথিং। এই ডিটা তো ফর্মুলা তুমি এখানে পেয়েছো না, এই যে কোথায় দেখিয়েছি, এই যে এখানে তুমি ডি পাচ্ছ, কোন প্যাটার্নে দিচ্ছ সেখান থেকে তুমি ডি পাচ্ছ। সো ডি আছে, দেন RW to RS, RW to RS মানে রেডিয়াস অফ ওয়েল এন্ড রেডিয়াস অফ স্মিয়ার জোন একই, মানে হচ্ছে নো স্মিয়ার। ধরা হচ্ছে এটা এমন ভাবে ইনস্টল করা হয়েছে যেখানে স্মিয়ারিং হবে না। স্মিয়ারিং এর ইফেক্টটা কি, স্মিয়ারিং হলে পারমিবিলিটি কমে যায় হরিজন্টাল ডিরেকশনে, তাহলে টাইম বেশি লাগবে, এই আদারওয়াইজ টাইম কম লাগবে কনসলিডেশন হতে। আচ্ছা, it has been estimated that a given uniform surcharge would cause a total consolidation settlement of 10 inch without descending. হচ্ছে তাতে 10 ইঞ্চি সেটেলমেন্ট হবে।
এখন বলা হচ্ছে ক্যালকুলেট দি কনসলিডেশন সেটেলমেন্ট অফ দি প্লেন লেয়ার উইথ দ্য সেম সারচার্জ এন্ড স্যান্ডিং হতে গেলে ওকে সে এখানে যে কোনো একটা টাইম একটা বের করতে পারলে অন্যটাও পারা সহজ একই কি বের করতে বলছে কনসলিডেশন সেটেলমেন্ট সে এখানে 0.6 ইয়ার বা 0.8 ইয়ার বা 1 ইয়ার তাতে কত হবে সেটেলমেন্টটা সিম্পল ক্যালকুলেশন যেমন এখানে টিভি সিভি দেওয়া আছে আমাদের না ভার্টিক্যাল ডিরেকশনের ইয়ে দেওয়া আছে সিভি সো টিভি সিভিটি ওভার এইচ স্কোয়ার এবং এইচ কত বরাবরই বলছি এটা ফর্মুলা হিসেবে তুমি সিভিটি ওভার এইচ স্কোয়ার এই ফর্মুলাটা মনে রাখো এইচ স্কোয়ার কিন্তু তোমাকে সবসময় মনে করতে হবে এইচ মানে কি এইচ মানে ড্রেনেজ ড্রেনেজ পাথ ম্যাক্সিমাম লেংথ অফ দি ড্রেনেজ পাথ সো এখানে এটা 20 ফিট থিকলে লেয়ার এবং ড্রেইনড এন্ড টপ এন্ড বটম তার মানে দুই দিকে ড্রেনেজ হলে তাহলে আমার এইচ এর মান কত হবে 20/2 হ্যাঁ তো সিভি দেওয়া আছে এখানে কত 0.055 ফিট স্কোয়ার পার ডে এটাকে ফিট স্কোয়ার পার ইয়ারে নিয়েছে এখানে টি গুলো ইয়ারে আর এটাকে ইয়ারে নিতে হবে নট নেসেসারিলি তুমি তাহলে টাইমটাকে ডেতে বসালেও চলতো হ্যাঁ আচ্ছা তো এটা তাহলে টিভির মান ইন টার্মস অফ টি পাচ্ছ আর রেডিয়াল ড্রেনেজ এর জন্য আমার দরকার আরই বাই আর ডাব্লিউ কারণ ওই ইউ বের করতে গেলে ইউ আর বের করতে গেলে আমার ওখানে ফর্মুলার মধ্যে আরই বাই আর ডাব্লিউ লাগবে এখানে যেহেতু নো স্মিয়ার তাহলে কোন ইয়েটা ব্যবহার হবে নো স্মিয়ারে হলে এটা আসবে এটা নো স্মিয়ার ইকুয়াল স্ট্রেইন বা ফ্রি স্ট্রেইন উইথ নো স্মিয়ার এটা আসবে এখানে অবশ্য একটা স্ট্রেইন এটা একটা সার্টেন টাইমের পরে যে একই হয়ে যায় শুধু এইদিকে সামান্য পার্থক্য খুব খুব ড্রাস্টিক কোনো ডিফারেন্স না এখানে দেন আর ই বাই আর ডাব্লিউ বের করে দেন ফাংশন আমার ওখানে এক্সপ্রেশনের মধ্যে এফ এন আছে এফ এন এর মান এন এর মান কত আর ই বাই আর ডাব্লিউ আর ই কত এখানে আর ই কি বলেছে দেখো বি বলেছে 10 ফিট সো আর ই 5 ফিট আর যদি ডি না দিয়ে এস দেওয়া থাকতো তাহলে তুমি ডি বের করতে পারতে এবং আর ডাব্লিউ মানে ওয়েলের ডায়ামিটার সেটা বলো নিশ্চয়ই বলেছে কত ইঞ্চ ডি ডাব্লিউ হচ্ছে 18 ইঞ্চ তাহলে সেটা কত 9 ইঞ্চ 9 ইঞ্চ মানে এটাকে ফিটে কনভার্ট করেছে ইউ গট এন তাহলে এন এর এফ এন পেয়েছো এখন এখানে কে ভার্টিক্যাল হরাইজন্টাল ধরা হয়েছে একই আর সিভি তাহলে সিভি আর ভার্টিক্যাল এবং হরাইজন্টাল ডিরেকশনে পারমিটিভিটি যদি একই হয় কোএফিশিয়েন্ট অফ কনসলিডেশন একই হবে এবং টিআর সেটার এক্সপ্রেশনও তাহলে দাঁড়াচ্ছে আমার সিভি টি ওভার ডি স্কোয়ার এখানে আমার ডি বের করা আছে কত 10 ডি 10 ফিট বলাই আছে ইফেক্টিভ 10 ফিট that is the maximum distance the horizontal distance এটা তারপর এই দুটো এক্সপ্রেশন জেনারেলি বের করে নিয়ে অর্থাৎ এখানে টিভি ভার্টিক্যালের জন্য এটা আর রেডিয়ালের জন্য টিআর 0.2 এটা বের করে নিয়ে দেন এখানে যেহেতু একাধিক টাইমের জন্য বের করতে হচ্ছে এই জন্য ইন টার্মস অফ টি বের করছে নাহলে এখানে সরাসরি টি বসিয়ে আমরা আলাদা আলাদা করতে পারতাম দেখো এখানে টি যেভাবে করেছে কোনো একটা দেখো 0.6 ইয়ার্স কি হবে 0.6 ইয়ার্স তাহলে টিভি কত হবে আমার টিভি আমার এখানে উপরে যে এক্সপ্রেশনটা এই যে এ টিভি এখানে 0.2 টি এটা থেকে আমি এখানে টিভিটা পাচ্ছি আর ইউভি ভার্টিক্যাল ডিরেকশনে আমার ডিগ্রি অফ কনসলিডেশন কত হবে সেই ইউভির জন্য আমরা কি ব্যবহার করব আমাদের আগের যে এক্সপ্রেশন আছে সেখানে সো টিভি তুমি এখানে যেটা পেলে ধরো এখানে 0.6 এর জন্য 0.12 পেলে 0.12 তুমি কার ব্যবহার করতে পারো 0.12 তে এটা 0.1 সো 0.12 তে এরকম কোথাও আসবে 40% এর অ্যারাউন্ডে কিছু একটা দেখো এখানে কত এই যে 0.39 0.6 এর করসপন্ডিং তাহলে এটা ইউভি পেয়ে গেলাম তাহলে 1 মাইনাস ইউভি এটা এখানে না ক্যালকুলেট করলে হতো একবারে ইউভি দরকার আর কি দরকার আমার ইউর জন্য ইউভি দরকার আর ইউ আর দরকার তো ইউভি এটা থেকে টিআর টিভি থেকে ইউভি পেলে আর এখানে টিআর আছে আমার টিআর এই এক্সপ্রেশনে টি বসালে সে 0.6 বসালে আমি এখানে 0.12 পাচ্ছি টিআর এই টিআর এর করসপন্ডিং আমার ইউআর দরকার তো টিআর এর করসপন্ডিং ইউআর এই এক্সপ্রেশন থেকে বের করতে পারো অথবা এখানে গ্রাফিক্যালি এই গ্রাফ থেকে বের করতে পারো
এই গ্রাফ থেকে। সো টিআর সেখানে কত ছিল 0.12, এটা 0.1, এখানে এটা 0.2, সো 0.12 এবং এন এর মান কত আমাদের এখানে কে বলতে পারবে? এন এর মান কত ছিল যে এখানে? 6.67 হ্যাঁ, যে খেয়াল করছো এখানে এন এর মান 6.67। তো এন এর মান 6.67, আমি এই ইকুয়েশন ব্যবহার না করেও পারতাম, আমি এই গ্রাফ ব্যবহার করতেও পারতাম। সো 0.12 তে আমি এখানে এসে এন এর মান 10 হচ্ছে এই মাঝখানেরটা, সেখানে এরকম কোথাও হবে, কেমন এই জন্য এই দিকে কোথাও একটা রিডিং পাবো। সেটা কত দেখো এখানে কত লিখেছে 0.6 এ, এটা 0.552। তো এই এক্সপ্রেশনে বসাও অথবা গ্রাফ ইউজ করো এটা, তাহলে ইউ ভি আর ইউ আর যখন পেয়ে গেলে, তাহলে আমার ইউর ফর্মুলা এখন কি আছে 1 minus uv 1 minus ur। সো আই get the degree of consolidation for combined vertical and horizontal drainage। তো এটা যদি আমি পাই, তাহলে আমার এখন সেটেলমেন্ট কত হবে? এই 0.6 ইয়ার্স এর সেটেলমেন্ট কত হবে? দ্যাট ইজ জাস্ট consolidation settlement multiplied by u। সো 10 ইঞ্চি তার জায়গায় এখন তাকে এখন 0.812 দিয়ে মাল্টিপ্লাই করলে 8.12 ইঞ্চ হবে। কত দিনে? 0.6 ইয়ার্সে। হ্যাঁ, আর থিওরিটিক্যালি তো ইনফাইনাইট টাইম। তাহলে দেখো যেটা আমি বলছি যে 8 ইঞ্চি হয়ে যাচ্ছে, তাহলে 0.6 ইয়ার্স, 0.6 ইয়ার্স মানে তো কত? 7 মাসের মতো, প্রায় 7.5 মাস এরকম। তাহলে তুমি বুঝতেই পারছো যে এটার ইমপ্লিকেশনটা, তুমি যদি আরো তাড়াতাড়ি করতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? এখানে ডি কমিয়ে দিতে পারো ডিজাইনে, মানে এখানে যে ইফেক্টিভ ডায়ামিটার, সেটা অর্থাৎ স্পেসিংটা তুমি আরো কমিয়ে দিতে পারো। আরো কমিয়ে দিলে, হ্যাঁ, সাধারণভাবে আমরা এটাকে চেঞ্জ করি না, আরডব্লিউ চেঞ্জ করি না, স্পেসিং আরো যদি 10 ফিট না দিয়ে আরো কমিয়ে দিই এখানে ইফেক্টিভ, তাহলে এটা আরো কমে আসবে। সো ইন দ্যাট ওয়ে উইথ এ ট্রায়াল এন্ড এরর তুমি এটাকে 2 মাস 3 মাসেও নামিয়ে আনতে পারো। হ্যাঁ, এটার সঙ্গে আরেকটা ব্যাপার থাকে যে এটার উপর একটা সারচার্জ দিতে হবে। সেই সারচার্জটা তুমি যদি তোমার যে রোড তৈরি করছো, এমবেডমেন্ট তৈরি করছো, সেই ম্যাটেরিয়ালকে দাও, দ্যাটস ফাইন। কিন্তু তুমি যদি এখানে আরো বেশি ম্যাটেরিয়াল আনো, অনেক ক্ষেত্রে আমরা সেটা করতে হয়, আরো বেশি ম্যাটেরিয়াল আনো, তাহলে আরো দ্রুত হবে, কিন্তু সেই ম্যাটেরিয়ালটা তো আবার সরাতে হবে। তো সেটা আনা নেয়া, সেটার একটা কস্ট। এবং রোডের ক্ষেত্রে একটা সুবিধা যে তুমি হয়তো 1 কিলোমিটারে যে ম্যাটেরিয়ালটা আনলা এখানে দরকার, তার চেয়ে বেশি ম্যাটেরিয়াল এখানে চাপালে, তারপর এটাকে আবার সরিয়ে দিলে, তো সেটাও তোমার কস্ট লাগবে। সো এই জায়গায় আমাদেরকে একটা ব্রেক ইভেন বা কম্প্রোমাইজ করতে হয় ডিজাইনে, এবং এই সবগুলো জায়গায় আসলে জাজমেন্টের ব্যাপার। এবং তুমি তখনই জাজমেন্ট দিতে পারবা যখন তুমি এই জিনিসগুলো ভালো ব্যাকগ্রাউন্ড, এই থিওরি গুলো ভালোভাবে উপলব্ধি করতে পারবা, রিয়েলাইজ করবা। এন্ড এখানে আমি তোমাকে ইকুয়েশন গুলোর বেসিসে যাওয়ার প্রয়োজন মনে করি নাই, দরকার নাই, কারণ তুমি ফান্ডামেন্টালটা ওয়ান ডিমেনশনাল ইয়ে থেকে বুঝেছো যে ইউ এবং টি এর মধ্যে একটা রিলেশনশিপ, সেটা আমরা ব্যবহার করছি। এবং এখানে তুমি টাইম, এখানে একাধিক ক্যালকুলেশন করে এখানে যেরকম দেখানো হয়েছে, ইউ ক্যান প্লট এ কার্ভ ইভেন, যে ইউর সঙ্গে টি এর একটা কার্ভ প্লট করে, এই ইউর সঙ্গে টি এর একটা কার্ভ প্লট করে, সেখান থেকে তুমি ডিসাইড করতে পারো যে কোন টাইম নিয়ে নিলে কতটুকু হচ্ছে, সেটার সঙ্গে তোমার বাকি কস্ট কেমন আসছে। ডিজাইন ইজ ডিসিশন অ্যাকচুয়ালি। তোমাদের কোনো জিজ্ঞাসা? আজকে বসার সময় নেই, এমনিতেই সময় বেশি লাগবে, তোমাদের ক্লাস আছে। ওকে, তোমাদের সঙ্গে আবার দেখা হওয়ার কথা কবে? আজকে তো হলো 20 তারিখ, তোমার তো ক্লাস টেস্ট কবে? 26 তারিখ নাকি 27, 28 জুন। তো তার আগে আরেকটা ক্লাস ডিসকাস করতে পারবো। ওকে, আমার মনে হয় না আজকে আর ডিসকাসটা সুযোগ আছে, তোমাদের সময় নেই। তাও যদি কারো কিছু জিজ্ঞেস করার থাকে। সিলেবাসটা একবার বলা যাবে? এই কম্প্রেসিবিলিটির এই ডিগ্রি অফ কনসলিডেশন, সেটেলমেন্ট ক্যালকুলেশন, সিসিসিবি, এখানে কম্প্রেসিবিলিটি বলছি যে যেটা কম্প্রেসিবিলিটি, হ্যাঁ কম্প্রেসিবিলিটি পার্ট, সেটা এইটাই। থ্যাংক ইউ স্যার। ওকে, তো ঠিক আছে, তোমাদের যেহেতু ক্লাস আছে। পুরোটুকু নাই তাই না? কোনটা? মানে সিটি সিলেবাসে কনসলিডেশন তো পুরোটুকু নাই সিটি সিলেবাসে, মানে এটা জানতে চাচ্ছি। কনসলিডেশনের আমি তোমাকে যেটা বলবো, আমি তোমাকে কোনো থিওরি ডিরাইভ করতে দিব না, ঠিক আছে? কোনো ইকুয়েশন মুখস্থ করতে দিব না, লিখতে দিব না, কোনো ডেফিনেশন মুখস্থ লিখতে দিব না। সো এখানে যে ম্যাথমেটিক্স গুলো আছে সেগুলো দেখার চেষ্টা করো, দ্যাটস ওকে। থ্যাংক ইউ স্যার। আমি কনসলিডেশন নাই বললে তো কনসলিডেশনে কিছুই থাকবে না।
হ্যাঁ, থিওরিটা তোমাকে উপলব্ধি করতে হবে তোমার, কেমন? আচ্ছা, এই জিনিসটা কি টার্মের ভ্যালিড ডেফিনেশন প্রুফ এগুলা যে আমাদের আসবে না? হ্যাঁ, আমি তো সেটাই বলছি, আমি সেইটুকু অফলোড করে দিতে পারি যে কোনো ডেফিনেশন তোমাকে আমি মুখস্থ করতে হবে। এগুলোর এই যে প্রবলেম গুলো ডিসকাস করেছি, বিভিন্ন জায়গায় প্রবলেম আছে, সেগুলো তোমাকে বুঝতে হবে। থিওরি বুঝলে তখন তুমি প্রবলেম পারবা, কাজে আমি তোমাকে প্রবলেমই দিব, আমি তোমাকে প্রবলেমের সলিউশনই করতে দিব। ঠিক আছে, এইটুকু আমি বলে দিলাম। ওকে, তারপর যদি কোনো জিজ্ঞাসা থাকে আগামী ক্লাসে করো, আজকে তো তোমাদের আর সময় নেই। ওকে, আমি এখানে শেষ করি, 10 মিনিট ওভার হয়ে গেছে। Recording stop.